সবাইকে সাউথ এশিয়া মনিটরের কনভারসেশনে স্বাগত। আজকে আমরা ভার্চুয়ালি মিট করেছি স্যামের কনভারসেশনে, এবং আজকে আমাদের যিনি মাননীয় অতিথি, তার শুধু বহুল পরিচিতি আছে শুধু তাই নয়, অ্যাজ আ ডিপ্লোম্যাট তিনি যথেষ্ট জনপ্রিয়। এবং তার সম্পর্কে যেটুকু জানতে পেরেছি, তিনি যতদিন চাকরি করেছেন তার বাইরেও ওনার নির্দিষ্ট যে জব, তার বাইরেও ওনার একটা আলাদা সাংস্কৃতিক পরিচিতিও আছে। তো আই হ্যাভ দ্য অনার টু ইন্ট্রোডিউস রিভা গাঙ্গুলি দাস ফর স্যাম কনভারসেশন। ম্যাম, আপনাকে স্বাগত। ম্যাম প্রাক্তন ভারতীয় হাই কমিশনার ছিলেন বাংলাদেশে, এবং শুধু তাই নয়, তিনি কনসাল জেনারেল ছিলেন প্রাক্তন ভারতের, নিউ ইয়র্ক। তারপর এছাড়াও উনি ফর্মার সেক্রেটারি ছিলেন ইস্ট বিদেশ মন্ত্রকের বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর। ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু স্যাম কনভারসেশন, ম্যাম। Thank you so much. Thank you, Koil, for inviting me. থ্যাংক ইউ। আজকে আমরা আহ, নির্দিষ্ট একটা বিষয়ের ওপর কিছু আপনার জন্য প্রশ্ন রেখেছি। তাছাড়াও আমাদের সময় থাকলে, যেহেতু আমি আগেই বলেছি আপনাকে যে আমাদের সময়টা খুব সীমিত, আমাকে বারবার বলা হয়েছে আহ, সময়টা সংক্ষিপ্ত রাখতে। তো প্রথমেই আমরা শুরু করছি। আজকে আপনি ভালোভাবে জানেন ম্যাম যে এই বছরটা ইজ কল্ড দ্য ইলেকশন ইয়ার ফর মেনি কান্ট্রিজ, এবং বিভিন্ন দেশে ইলেকশনস হওয়ার কথা, ইনক্লুডিং আমাদের দেশ। এবং রিসেন্টলি কনক্লুডেড যে বাংলাদেশ নির্বাচন, সেই বিষয়ে অ্যাজ আ ফর্মার ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু বাংলাদেশ এবং ওই দেশের ক্লোজ অবজারভার হিসেবে, আপনি যদি একটু বলেন আপনার অবজারভেশন এই রিসেন্টলি কনক্লুডেড ইলেকশনস নিয়ে। এই যে শেখ হাসিনা জিতেছেন, সেইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? Thank you, Koil. Thank you once again. Uh, শেখ হাসিনা ইলেকশন জিতেছেন। এই ইলেকশনের আগে অনেক ধরনের কথাবার্তা চলছিল। আমরা সবাই জানি যে আহ, যথেষ্ট বাংলাদেশ সরকারের উপর প্রেশার ছিল, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজ এর তরফ থেকে, অ্যাবাউট কন্ডাক্টিং আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বাংলাদেশ প্রচুর ইলেকশন অবজারভারদের আসতে দিয়েছে, বোথ ফ্রম international civil society organizations as well as election commissions, government representatives. আর মানে লোকেরা আলাদা আলাদা ধরনের কথা বলেছে অ্যাবাউট দ্য ইলেকশন। বাট এটা দেখার বিষয় যে ইলেকশনের পরেই বাই অ্যান্ড লার্জ আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে আগে ওনাকে কংগ্রাচুলেট করেছেন। আহ, আর বাই অ্যান্ড লার্জ সবাই কংগ্রাচুলেট করেছে, যদিও ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে ইলেকশন ওয়াজ নট ফ্রি অ্যান্ড ফেয়ার, তো তবুও দে হ্যাভ এক্সপ্রেসড এ ডিজায়ার টু কন্টিনিউ টু ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট। সো আর বেশিরভাগই যারা ইলেকশনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার না বলছে, আমি সবচেয়ে বড় পয়েন্ট ইজ যে অপোজিশন বিএনপি ইলেকশনে পার্টিসিপেট করেনি, সেটা তাদের পলিটিক্যাল ইচ্ছে। আম, যখন কনস্টিটিউশনালি কেয়ারটেকার গভর্নমেন্টে কোনো প্রভিশন নেই, তো কিন্তু বাট স্টিল দে মেড এ ডিমান্ড, যেটা ইউনো লিগালি যেটা অলরেডি রিমুভড একটা প্রভিশন কেয়ারটেকার গভর্নমেন্টে, সেটা তারা ডিমান্ড করেছে। আর তারপরে তারা পার্টিসিপেট করেনি। পার্টিসিপেট করলে আহ, হয়তো ভালো হতো, কারণ পলিটিক্যাল পার্টির লাইফ, অ্যাকচুয়ালি দ্য লাইফ অফ আ পলিটিক্যাল পার্টি ইজ থ্রু ডেমোক্রেটিক ইলেকশন, থ্রু ইলেকশন প্রসেস। মানে কাডারকে ধরে রাখা, পার্টিকে একটা জমজমার জায়গায় রাখা, পার্টির পলিসি সবই কিছু ইলেকশনের চারিদিকে ঘোরে। তো সুতরাং এটার রেজাল্ট বিএনপির উপরে কি হবে, আই এম শিওর ওনাদের লিডাররা সেটা দেখছেন। আর যে কথাটা বারবার বলা হচ্ছে যে পার্সেন্টেজ, মানে ভোটিং কম হয়েছিল, লোক কম এসছিল, তো ফর্টি ওয়ান এটা তো পার্সেন্ট পার্সেন্টেজ অফ মানে ভোটার্স পার্টিসিপেশন।
তো আপনি যদি যারা সবচেয়ে বেশি এগুলো নিয়ে বলে তারা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজ, মানে ইউএস, ইউরোপ। ইউরোপিয়ান পার্লামেন্টারি ইলেকশনে 40%-এর বেশি ভোট, তো এমন দেশ আছে যেখানে 20%, 30% ভোটিং হয়। তাহলে কি আমরা বলবো এগুলো ফেয়ার না? তো সেই জন্য কোন ক্রাইটেরিয়াতে আমরা ডিসাইড করছি, কে কি ক্রাইটেরিয়া দিয়ে বলছে এটা ফেয়ার এটা ফেয়ার না, এগুলো মুশকিল। বাংলাদেশ একটা নতুন ডেমোক্রেসি ইন এ সেন্স, কারণ ইন্ডিপেন্ডেন্সের পরে অনেক বছর মিলিটারি রুল ছিল। তারা মানে এই আওয়ামী লীগ, বিএনপি এরা সব রাস্তায় নেমে লড়ে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে রিএস্টাবলিশ করেছে। তো একদিক দিয়ে দেখতে গেলে ডেমোক্রেসি স্টিল কোয়াইট নিউ ইন বাংলাদেশ, বাট স্টিল তার মধ্যেও স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হচ্ছে। আর একটা পিসফুল, স্টেবল, থ্রাইভিং, ইকোনমিক্যালি গ্রোয়িং নেবার আমাদের। তো আর শেখ হাসিনার রুলে মানে আমরা বলি যে আমাদের রিলেশনশিপ ইজ ইন আ গোল্ডেন চ্যাপ্টার, সো আই থিংক ইটস আ গুড ডেভেলপমেন্ট ফর দি রিজন। হ্যাঁ, এই সূত্রেই আমি দ্বিতীয় প্রশ্নে চলে আসবো। এটা হচ্ছে যে আপনি তো বলেই দিলেন, এবং আমরা জানি যে শেখ হাসিনা ইজ দ্য লংগেস্ট রানিং উইমেন প্রাইম মিনিস্টার। তো সেক্ষেত্রে উনার যে সাফল্যের চাবিকাঠি, মহিলা হিসেবে বিশেষ করে, যদিও এখানে ডিসক্রিমিনেট করা উচিত না মহিলা পুরুষের বিষয়টা, কিন্তু তাও আমরা জানি যে উনি লংগেস্ট রানিং পিএম। এটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, লাইক হাউ উইল ইউ ডিফাইন দিস? সিন্স 1986 থেকে উনি কন্টেস্ট করছেন, তো তারপরে উনি জিতেছেন টানা একবার। উনি মানে দের ওয়াজ আ গ্যাপ, তারপরে উনি টানা 4বার জিতেছেন। এবং এবার যে পার্সেন্টেজ, আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে উনি অনেকটা ভোটে, ওনার অপোজিটে যে দাঁড়িয়েছিল আবুল কালাম, তার নিরিখে অনেকটা ভোটে উনি জিতেছেন গোপালগঞ্জ 3 সিট থেকে। তো ওনার যে এই বিষয়টা এবং মানে নিউজ পেপারে ওনাকে স্বপ্নের ফেরিওয়ালাও বলা হচ্ছে, স্মার্ট বাংলাদেশের কথা উনি বলেছেন। একজন মহিলা হিসেবে উনি যেভাবে চালাচ্ছেন, এবং ফর দ্য ফোর্থ কনজিকিউটিভ টার্ম, আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন না? দেখুন, দের ইজ নো ডাউট দ্যাট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ, মানে হার ট্র্যাক রেকর্ড স্পিক্স ফর ইটসেলফ। মানে উনি এতদিনে শি হ্যাজ প্রুভড টু বি এ টাওয়ারিং লিডার। উনি যেভাবে দেশটাকে গড়ে তুলছেন, ওনার যে ভিশনটা, যেটা উনি বলেন ওনার বাবার শেখ মুজিবুর রহমানের ভিশন, দ্য ফাদার অফ বাংলাদেশি নেশন, তার ভিশনটা অফ সোনার বাংলা উনি আগে নিয়ে যেতে চান, ওটাকে উনি ইমপ্লিমেন্ট করতে চান। আর সেখানে আপনি যদি দেখুন, মানে কতগুলো ফ্যাক্টরের মধ্যে দেখুন, ফার্স্ট লেটস টেক ডিপ্লোমেসি। হ্যাঁ, মানে এতদিন ধরে বাংলাদেশ আহ, ভারতের সাথে খুবই ভালো সম্বন্ধ, আর সেটার বেনিফিটও আছে। নেবার্সদের মধ্যে রিলেশন ভালো হলে, কানেক্টিভিটি ভালো হলে, ট্রেড বুম করে, জেনারেল ইকোনমিক প্রসপ্যারিটি হয়। আহ, ওনাদের বাংলাদেশের রিলেশন সব বড় পাওয়ারসদের সাথে, আপনি ইউএসই বলুন, রাশিয়া বলুন, চায়না, সবার সাথে ভালো রিলেশনশিপ। ইনফ্যাক্ট মানে অনেকে হয়তো মানে নোটিস করে না দ্যাট অ্যাকচুয়ালি ইউএস বাংলাদেশ রিলেশন কিন্তু খুব ডেভেলপ করেছে ওভার দ্য লাস্ট ফিউ হুম ইয়ার্স। হুম 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 And Bangladesh's largest export destination is actually United States now. প্লাস এফডিআই ইন যে ইনকামিং এফডিআই তরফ থেকে দেখতে গেলেও ইউএস থেকে সবচেয়ে বেশি এফডিআই আসছে। আহ, বাংলাদেশের ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রাশিয়ানরা বানাচ্ছে। চায়নার তো প্রচুর প্রেজেন্স আছে, আর ভারতের সাথে রিলেশনশিপ খুবই ভালো। তো ওটা হলো ওনার, আপনি বলতে পারেন। প্লাস উই শুড নট ফরগেট অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ দ্য রোহিঙ্গা রেফিউজিস। হ্যাঁ, যেটা হুম মানে উনি যেভাবে সবসময় বলেন যে আমরা এত বছর রেফিউজি ছিলাম, ভারত আমাদের যা স্থান দিয়েছিল, আমাদের কর্তব্য রেফিউজিদের দুঃখ কষ্টটা বোঝা আমাদের হুম। আহ, বোঝা উচিত। কিন্তু এখন তো একটা বাংলাদেশের উপর একটা বিরাট বার্ডেন, এতগুলো এত রোহিঙ্গা রেফিউজি বাংলাদেশে রয়েছে।
উনি ইকোনমিক গ্রোথের তরফ থেকে দেখতে গেলে ইটস আ ফ্যাবুলাস গ্রোথ স্টোরি। মানে হুম অলমোস্ট 10 ইয়ার্স অফ 7% গ্রোথ। বিফোর কোভিড ওনাদের 8%-এর কাছাকাছি গ্রোথ ছিল। হুম কুইক রিকভারি হয়েছে ফ্রম কোভিড। কোভিড ম্যানেজমেন্ট ওয়াজ ডান ইন আ ভেরি স্মার্ট ওয়ে। হুম আপনার রেমিটেন্সেস আসছে, ইকোনমিক রাশিয়ান ইউক্রেন ওয়ার আর অনেক ফ্যাক্টর মিলিয়ে একটা ইকোনমিক প্রেশার বিল্ড হয়েছে। বাট দিস ম্যান্ডেট উইল প্রবাবলি গিভ হার দি কনফিডেন্স টু মুভ আহেড। আর আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, উনি শুরু থেকে যখন উনি পাওয়ারে আসেন সবসময় বলে সন্ত্রাসবাদ আমরা সহ্য করব না। তো সেটা তো হুম একটা বিরাট ব্যাপার। তো সব জিনিস দিয়ে দেখতে গেলে, প্লাস উনি খুব ক্যারিসম্যাটিক লিডার। উনি হুম। মানে শি ইজ এবল টু কমিউনিকেট উইথ পিপল। আর তো আই মিন দের ইজ নো ডাউট দ্যাট শি ইজ নাও emerged as one of the towering leaders of not only South Asia but the world. আমার তৃতীয় প্রশ্নের উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন ম্যাম, ওই জন্য আই এম স্কিপিং দ্যাট। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস নিয়ে যে প্রশ্নটায় আমি যাব, যে আমরা জানি যে ইন্ডিয়া এবং চায়না বাংলাদেশের বাংলাদেশের ইলেকশনের আগে যে কথাটা বারবার এসেছে আমাদের সামনে, সেটা হচ্ছে স্টেবিলিটির প্রশ্ন, স্থিতিশীলতা। তো সেক্ষেত্রে ইন্ডিয়া এবং চায়না কিন্তু শেখ হাসিনাকে সমর্থন করেছে। ওয়েস্টার্ন, আপনি যেটা বললেন, ওয়েস্ট খুব ক্রিটিক্যাল ছিল, এখনো আছে, কিন্তু যদিও দের ইজ গ্রোয়িং রিলেশনশিপ বিটুইন ইউএসএ অ্যান্ড বাংলাদেশ। আপনি সাউথ এশিয়ান ডাইনামিক্স, বাংলাদেশের হাসিনা আবার জেতার পর শেখ হাসিনা, এটাকে কিভাবে দেখছেন? আমরা জানি বিকজ বাংলাদেশের যে ভূমিকাটা এখন ইন্দো প্যাসিফিকে ইটস হিউজ বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এই চাইনার, যেখানে আমরা জানি একটা লুমিং ইনফ্লুয়েন্স রয়েছে, এবং বাংলাদেশের রোল ইন চাইনাস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইজ ভেরি মাচ দেয়ার, খুব বেশি করে আমরা জানি রয়েছে। তো সেক্ষেত্রে সাউথ এশিয়ান ডাইনামিক্স এর ক্ষেত্রে কিভাবে সেটা ওয়ার্কআউট করবে বলে আপনার মনে হয়? দেখুন, বাংলাদেশ has emerged as the second largest economy in South Asia, হ্যাঁ, আফটার হুম ইন্ডিয়া। হুম আর বাংলাদেশ পলিটিক্যালি মানে গভর্নমেন্টের এই ভিশনটা আছে যে দে বেনিফিট ফ্রম অ্যান ইকোনমিক ইন্টিগ্রেশন উইথ দ্য রিজন। তো আমরা যদি জিওগ্রাফিক্যালি দেখি, হ্যাঁ, পার্টিশনের পরে আমাদের নর্থ ইস্ট একদম আইসোলেটেড হয়ে গেছে। হুম তো সেই যে, আর ওই পুরো এরিয়াটা বাংলাদেশ মিলিয়ে যেটা প্রি পার্টিশন ওই বেঙ্গলের এরিয়াটা ছিল, হুম হুম গ্রেটার আসাম এটসেট্রা, এটা একটা ইকোনমিক্যালি খুব প্রসপারাস রিজন ছিল। এখানে যে হুম আপনার ওয়াটারওয়েজ, সি কানেক্টিভিটি, এগুলো আর সেঞ্চুরিজ ওল্ড, অল অফ দ্যাট গট ব্রোকেন 47-এ। এখন আম, মানে বাংলাদেশ গভর্নমেন্ট, ভারতের সরকার একসাথে কাজ করে কতটা কানেক্টিভিটি ফেরত এনেছে। আপনি হুম। মানে মাল্টিমোডাল কানেক্টিভিটি যেটাকে বলা হ্যাঁ যায়, হ্যাঁ, রেলওয়ে, ওই রোড, প্রশ্নেই আমি আসবো। ইনল্যান্ড হ্যাঁ হ্যাঁ ওয়াটারওয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপর আপনি যদি বিমস্টেকেও দেখুন, বাংলাদেশের একটা ভালো রোল আছে বিমস্টেকে। সেখানেও দ্য মাস্টার প্ল্যান অন বিমস্টেক কানেক্টিভিটি, যেটা ওটা একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ওটা সব গভর্নমেন্ট এগ্রি করেছে। প্লাস ইন্ডিয়া বাংলাদেশের নিজেদের যে কোলাবোরেশন, কাভারিং এভরি পসিবল এরিয়া অফ বায়োল্যাটারাল হুম কোঅপারেশন হুম পসিবল। হুম আপনি হুম। সুন্দরবন নিন, ক্লাইমেট চেঞ্জ বলুন, স্পেস টেকনোলজি, সিকিউরিটি, আইটি, হ্যাঁ, আইটি, অনেক জিনিসে সায়েন্স। আছে। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এনার্জি, এনার্জি হুম সিকিউরিটির জন্য যেই হুম হুম ভাবে নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া কাজ করছে একসাথে, যে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট অফ ইলেকট্রিসিটি, ওটা হুম খুবই মানে ইটস অলমোস্ট ইউ ক্যান সে যে দিস ইজ এ মডেল অফ হাউ নেবার্স ওয়ার্ক টুগেদার। তো এরপরে যদি বিবিআইএন এর আপনার দুটোই, হ্যাঁ। মোটর ভেহিকল প্লাস কার্গো প্লাস প্যাসেঞ্জার, দুটোই প্রোটোকল আগ্রিড, ওটা যদি হয়ে যায় তাহলে দ্যাট উইল বি অ্যানাদার ভেরি বিগ ডেভেলপমেন্ট। মানে সেটা বোথ ট্রেড অ্যান্ড পিপল টু পিপল কানেক্টিভিটিকে খুব হেল্প করবে। তো আর বাংলাদেশের একটা, আপনি নিজেই বলেছেন, খুব স্ট্র্যাটেজিক লোকেশন ইন দি বে অফ হুম বেঙ্গল আছে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ইন ইন্ডো প্যাসিফিক। সো সব দিক দিয়ে দেখতে গেলে
Bangladesh is very important for South Asia, and the greater connectivity we have, the greater integrated we are. আমাদের ট্রেড বাড়বে, আমরা একটা সিপা নেগোশিয়েট করছি, সেটা যত হুম। তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের থিংস উইল মুভ ফরওয়ার্ড। হুম। এই ইস্যুতেই আমি একটু আপনাকে ব্যাখ্যা করতে বলবো যে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎটা, যেহেতু আপনি কানেক্টিভিটির কথা বললেন এবং আপনার আগে আম, অনেক ইন্টারভিউতেই আমি শুনেছি ডিসকম্পের, তারপরে ডিপ্লোম্যাটিক ডিসপ্যাচের, যে ইন্ডিয়ার যে বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সেটাও খুব হাই, এবং রেড রোল রেল লিংক যেটা, সেটা হুম যেমন 2022-এ ইফ আই এম নট রং একটা ভিজিট হয়েছিল শেখ হাসিনার ইন্ডিয়াতে, সেই সূত্রে বা 50 ইয়ার্স অফ বাংলাদেশের যে ইন্ডিপেন্ডেন্স, সেই ক্ষেত্রে যে আহ, আমাদের প্রধানমন্ত্রী যে ওখানে ভিজিট হয়েছিল 2021-এ মার্চে, ইফ আই এম নট রং। তো সেই ক্ষেত্রে যে দুই দেশের প্রধানমন্ত্রীর যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এবং বিভিন্ন যে আপনি কানেক্টিভিটির কথা বললেন, প্রজেক্টস যেগুলো, যেমন রূপসা ব্রিজের ওপর, তারপরে বিভিন্ন যে নদী নদী সংক্রান্ত যে কানেক্টিভিটির বাড়ানো হয়েছে, এবং বিভিন্ন প্রপোজড যে প্রজেক্টস গুলো, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইট ইজ আ ভেরি মানে থ্রাইভিং রিলেশনশিপ। এর ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন? এবং খুবই তার ব্রাইট। সাথে আমরা জানি যে ওই যে আপনি বলেছিলেন ম্যাম, ওটাও আমি খুব মন দিয়ে শুনেছিলাম, যে আহ, দাউদকান্দি এবং সোনামুড়ার মধ্যে যে কানেক্টিভিটি, বিভিন্ন, তারপরে কুশারিয়া রিভার সেটা শেয়ারিং নিয়ে, এইগুলো তো চলছে। তো এইটার ভবিষ্যৎ দুই দেশের কিভাবে দেখছেন, কনসিডারিং আপনি এনার্জির কথা বললেন, পাওয়ারের কথা বললেন, এবং বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক এনার্জি এবং পাওয়ার রিলেটেড, সেটাও কিন্তু বাড়ছে। হুম। তো সেক্ষেত্রে কি কোনো ডিভাইডেড হয়ে যাওয়ার বিষয়, না স্কোপটা বাড়বে দিনে দিনে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের? দেখুন, আমার মনে হয় যে because of our history, civilizational link, history, people to people contact, আমাদের বাংলাদেশের সাথে যে রিলেশনশিপটা সেটা অ্যাকচুয়ালি খুব ইউনিক। মানে হুম। এই ওই ফ্রেমওয়ার্কটাকে অন্য কোনো দেশ রিপ্লেস করতে পারে না, কারণ সিম্পলি ইটস আ ফ্যাক্টর অফ জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন। তো কালচার অলসো, হ্যাঁ। কালচার, তো মানে আমি দেখছি যে আগামী কয়েক বছরে আমাদের রিলেশনশিপ ডেফিনেটলি আরো অনেক গভীর হবে, বাড়বে। অ্যাজ অফ নাও যে সব সেক্টরগুলো আমরা হয়তো ডিল করি না, সেগুলো অ্যাড অন হবে, আই এম অ্যাবসলিউটলি শিওর। আর যেগুলোতে আমরা অলরেডি করছি, মানে কানেক্টিভিটি, একটা ট্রেন লাইন যেটা মানে শুড বি কমপ্লিটেড নাও, আগরতলা আখাউড়াটা শেষ হওয়ার কথা। তারপর আপনার সিলেট সাইডের একটা কানেক্টিভিটি আপ টু করিমগঞ্জ যাবে। আমি ওই স্টেশন দুটোর নাম ভুলে যাচ্ছি। তো এগুলো প্লাস আপনার 12টা আইটি পার্ক, যেটা ইন্ডিয়ার হুম। লাইন অফ ক্রেডিট দিয়ে হবে, হাইটেক পার্ক। এগুলো হুম। 12টা পার্ক বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার লাইন অফ ক্রেডিট থেকে এটা তৈরি হচ্ছে। তো সব দিক দিয়ে দেখতে গেলে আই থিংক আমাদের রিলেশনশিপ আরো অনেক ইমপ্রুভ করবে। আপনি রিভার, নদীগুলোর কথা বললেন। আমাদের ওয়াটার কমিশন, জয়েন্ট ওয়াটার কমিশনের মিটিং হয়েছে কিছু বছর আগে, আর এটা ডিসাইড হয়েছে যে আমাদের দুই দেশের মধ্যে 54টা নদী আছে। তো ওগুলোর যে আহ, ছোট ছোট প্রজেক্ট, ডেটা শেয়ারিং, এইসব নিয়ে কাজ শুরু হচ্ছে। ফ্লাড Plus ডেটা বিশেষ করে, হ্যাঁ। হ্যাঁ, প্লাস আমাদের কয়েক বছরের মধ্যে গঙ্গা চুক্তিটাকে রিনেগোশিয়েট করতে হবে, ওটারও সময় হয়ে এসছে। তো আহ, আমি আই সি দ্য ফিউচার অ্যাজ ভেরি ব্রাইট, অ্যান্ড আমাদের দুই দেশের রিলেশনশিপ আই হ্যাভ নো ডাউট আরো ক্লোজার হবে। ম্যাম, আমাদের এই যে এত ঘনিষ্ঠ সম্পর্ক, এটা সত্ত্বেও আমাদের একটা
সমস্যার জায়গা বরাবরই, যেটা আমরা জানি যে মৌলবাদ, ইসলাম ধর্মী মৌলবাদ। তো এবং যদি আপনি কয়েক বছরের ঘটনা দেখেন, বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, স্পেশালি অন হিন্দুজ। আমরা জানি বাংলাদেশে হিন্দুদের যে সংখ্যার যে পরিসংখ্যান যদি বলে, এখন বোধহয় 8%। এবং ডেটা বলছে যে সেটা ওভার দ্য ইয়ার্স পার্সেন্টেজটা কমেছে ইনস্টেড অফ ইনক্রিজিং। তো সেটার সাথে কি আপনি কোনো কানেকশন দেখছেন, এই যে হিন্দুদের ওপর বিভিন্ন সময় যে ধরনের ঘটনা ঘটেছে, ডেসিক্রেশন অফ হিন্দু টেম্পলস, বা 2021-এ দুর্গাপুজোর সময় যে অ্যাটাকস, বা কুমিল্লা বেগমবেড়িয়াতে যে ধরনের ব্রাহ্মণ বেরিয়া, সরি, সেখানে যে অ্যাটাকস গুলো, তো সেটা কি ভাবে শেখ হাসিনা এইবার নির্বাচনে জিতেছেন, কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবেন বলে আপনার মনে হয়? দেখুন, বাংলাদেশের হিস্ট্রি যদি আপনি দেখেন, হ্যাঁ, ওরা দে স্টার্টেড অফ অ্যাজ আ সেকুলার কান্ট্রি হুম যখন হুম অ্যাট বার্থ। এটা তো মিলিটারি রুলাররা এসে একে একে করে জিয়াউর রহমান, তারপরে জেনারেল এরশাদ, এনারা এদের সময় ইসলামাইজেশনটা বেশি স্টার্ট হয় ইন হুম পলিটিক্স। হুম আর হুম হুম ইসলাম অ্যাজ স্টেট রিলিজন হয়, আর বিভিন্ন ধরনের কনস্টিটিউশনাল চেঞ্জেস আনা হয়। বাট বাই এন্ড লার্জ কন্টেম্পোরারি হিস্ট্রির দিক দিয়ে দেখতে গেলে 2013 থেকে 2016 was a very bad period in terms of rise of radical Islam. আর শাহবাগের ঘটনাটা সবাই হুম জানে, তারপর হোলি আর্টিজান বেকারি অ্যাটাক 2016। তারপরে কিন্তু অত ওরকম ভয়ঙ্কর একটা অ্যাটাক হয়নি। আহ, সরকার মানে রাডিক্যাল এলিমেন্টসদের সাথে আহ, খুবই স্ট্রিক্টলি এটার কাউন্টার টেরোরিজম অ্যাকশন নিয়েছে। আর মানে আহ, আমাদের নিজেদের দিক থেকে দেখতে গেলে আমাদেরও সাথে প্রচুর কোঅপারেশন হয় এই একটা এরিয়াতে। আমাদের ইনসার্জেন্টস হ্যাভ বিন ফ্লাশড আউট। ভারতের যে ইনসার্জেন্টসরা, নর্থ ইস্টের ইনসার্জেন্টসরা, তাদের সবাইকে ফ্লাশ আউট করা হয়েছে। আর তাদেরকে ক্যাম্প ট্যাম্প যেগুলো আগে হতো, ওগুলো সব কোনো কিছু হতে দেওয়া হয় না। তো এই এই বিষয়ে আই ফুললি কনফিডেন্ট যে আম, এই নতুন গভর্নমেন্ট যেটা রিসেন্টলি ইলেক্টেড হয়ে এসছে, তারা কোনো স্পেস এই এলিমেন্টদের দেবে না টু হুম ইউনো যেটা ফর আইদার টেররিস্ট অ্যাক্টিভিটিস বা এই ধরনের যেটা ছুটকো ছাটকা এদিক ওদিক করতে থাকে টেররাইজ হুম করার জন্য মাইনরিটি পপুলেশনকে। তো আহ, ভারতে অনেকেই হয়তো জানে না যে বাংলাদেশে প্রায় 30 থেকে 32 হাজারটা দুর্গাপুজো হয়। আহ, আর মানে ঢাকা শহরেই কত পুজো হয়। আমরা হুম শহরে এক জায়গা থেকে এক জায়গায় প্যান্ডেল হপিং করি। তো কম্পিটিশন হয় সব পুজোগুলোর মধ্যে। তো এই অ্যাটমসফিয়ারটা তো তৈরি করা হয়েছে, একটা একটা গভর্নমেন্ট এই এই এনেবলিং এনভায়রনমেন্টটা তৈরি করতে পেরেছে। তো এটা একটা বিরাট ক্রেডিটের জায়গা গভর্নমেন্টের জন্য। বাট ইনসিডেন্টস হয়, দের ইজ অ্যাবসলিউটলি নো ডাউট অ্যাবাউট ইট। আর সেই এলিমেন্টকে গভর্নমেন্টকে কন্ট্রোল করতে হবে, সেটা তো দের ইজ দ্যাট উইল বি দি এক্সপেকটেশন সার্টেনলি ফ্রম দি মাইনরিটি কমিউনিটি। থ্যাংক ইউ ম্যাম। যদিও আপনার সাথে আমার কথা বলে যেতেই ইচ্ছা করছে, বাট সেই উপায় নেই। তো আই এম কামিং টু মাই লাস্ট কোয়েশ্চেন, যেটা আমি ভেবে রেখেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল জিজ্ঞাসা করার, যেহেতু আমাদের আপনার আনসার্স গুলো হ্যাজ বিন ভেরি প্রিসাইজ এবং জাস্ট হিটিং দ্য টার্গেট। তো আমি এই প্রশ্নটা আপনাকে করছি, যেহেতু আমি নিজে নারী, আপনিও মানে ডিপ্লোম্যাট এবং উইমেন ডিপ্লোম্যাট। সেটা তো একটা বড় পরিচয়, কারণ আমরা সবসময় জানি যে মেয়েদের প্রতিবন্ধকতা বন্ধকতা অনেক বেশি থাকে সব ক্ষেত্রেই লাইফে, এবং দে টেক দ্যাট ইন দেয়ার স্ট্রাইড। আমি নিজে একটি কোয়েড গভর্নমেন্ট কলেজে পড়াই, যেখানে অনেক মেয়েরা, আন্ডার গ্রাজুয়েটস স্টুডেন্টসরা, দে হ্যাভ ড্রিম অফ বিকামিং আ সিভিল সার্ভেন্ট। যদিও সেটা আইএএস কেন্দ্রিক বা ডব্লিউবিসিএস কেন্দ্রিক, মানে আইএফএস বা আইআরএস এর কথা খুব একটা
তাদের মাথায় আসছে না, বিকজ মেবি দে ডোন্ট নো দ্য অ্যাভিনিউজ ইয়েট। আমার আপনাকে যে প্রশ্নটা, কনসিডারিং দ্য যে মহিলা ডিপ্লোম্যাট, আমরা অনেককেই দেখেছি, নিরুপমা রাও থেকে শুরু করে এখন তো আছে বিদিশা মৈত্র, আহ একজন বাঙালির কথাই বলে ফেললাম, যাই হোক মাথায় আসলো। তো এদের যে চ্যালেঞ্জেসটা আপনারও ছিল, আপনি আহ, এই ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের যাদের অ্যাম্বিশন আছে, মানে অ্যাম্বিশন আছে সেটাই বলবো, অ্যান্ড সবসময় আমার প্রফেসররাও বলতেন যে নেভার থিঙ্ক অফ রিচিং ওয়াগন টু দ্য স্টার্স, সবসময় বড় কিছু ভাববে। তো যারা এইভাবে ভাবে, আমরা যেরকম টিচিং প্রফেশন ভেবেছি, মানে অনলি থিং আই কুড ডু বলে আমার মনে হয়েছে। তো যারা এইভাবে ভাবে তাদের জন্য আপনার কিছু সাজেশনস আমি চাইছি ম্যাম। ফার্স্ট তো বলবো যে সিভিল সার্ভিসেস, চাই পুরুষ হোক মহিলা হোক, সবার জন্য খুবই অনারেবল একটা ক্যারিয়ার পাথ। আর এটা খুব চ্যালেঞ্জিং, কারণ অনেক অল্প বয়সে অনেক ডিসিশন মেকিং রোলে এন্ট্রি হয়। আহ, কেউ মানে আজকে একটা সিনিয়র অফিসারকে দেখে যদি কেউ ভাবে যে ও মা, আমার মধ্যে তো এরকম কোনো কোনো কোয়ালিটি নেই, কেউ এই হুম কোয়ালিটিগুলো নিয়ে জন্ম হয় না। হ্যাঁ, কারোর এই কোয়ালিটিগুলো সার্ভিসে এন্টার করার সময় থাকে না। ইউ এন্টার অ্যাজ আ স্টুডেন্ট লাইক এনি আদার স্টুডেন্ট, ইউ আর ট্রাইং টু লার্ন অ্যাবাউট দ্য হুম ওয়ার্ল্ড। তো এগুলো ট্রেনিং থেকে হয়, মানে জবে ঢুকে ট্রেনিং থেকে যে এন্ড প্রোডাক্টটা দেখে যেন স্টুডেন্টরা কেউ না ভাবে যে আমি এরকম, আমি তো এরকম না। তুমি না এরকম, কারণ তুমি ওরকম হবে যখন তুমি জবে কিছু বছর থাকবে, তোমার ট্রেনিং হবে, তুমি বুঝতে পারবে হোয়াট অভিজ্ঞতা, ইজ। হুম, তো হ্যাভ অভিজ্ঞতা দ্যাট অর্জন। কনফিডেন্স ইন ইউর সেলফ, তুমি নিজে নিশ্চয়ই করতে পারবে। যাদের ইচ্ছে আছে তাদের তো আমি ডেফিনেটলি বলবো দে শুড গিভ সিভিল সার্ভিসেস শট। আর অনেকেই মনে করে ফরেন সার্ভিসেস ভীষণ বেশি, মানে সিভিল সার্ভিসের থেকে বেশিও অ্যাডিশনাল কিছু মাত্রা বেশি চ্যালেঞ্জিং। এটা কিন্তু একেবারে ভুল ধারণা। সব জব মেয়েদের জন্য চ্যালেঞ্জিং, হুম মেয়েদের হুম থেকে অনেক বেশি এক্সপেক্ট করা হয়, সমাজ আমাদের থেকে অনেক হুম বেশি এক্সপেক্ট করে। আমরা প্রফেশনালি অলসো আমাদের থেকে সবসময় বেশি এক্সপেকটেশন থাকে। আর যেটা বিদেশে পোস্টিং এর প্রবলেম, ফ্যামিলি, এটা সেটা, এটা কিন্তু সব হুম জবে আছে। আপনি হুম টিচিং জব নিয়ে নাও, তুমি তাই তুমি আইএস নাও, রেভিনিউ, হোয়াট এভার দ্য সার্ভিস, হ্যাঁ, মানে এই চ্যালেঞ্জেস গুলো, দিস ইজ এ 24/7 জব, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এখানে হুম ইউ আর অন ডিউটি 24 ঘন্টা। বাট তার মধ্যেও ইউ ক্যান অলওয়েজ ম্যানেজ, মানে যেই ম্যানেজমেন্টটা, মেয়েরা খুব স্কিলফুল, মেয়েরা মাল্টিটাস্কিং করতে পারে, মাল্টিটাস্কিং, হ্যাঁ হ্যাঁ, এরা একদম 10টা right. জিনিস একসাথে করতে পারে। তো সেই জন্য হ্যাভ কনফিডেন্স ইন ইয়োর সেলফ। আর ডু গিভ ফরেন সার্ভিসেস শট, ইটস অ্যান এক্সিলেন্ট ক্যারিয়ার অপরচুনিটি। তুমি পৃথিবী দেখবে, দুনিয়া দেখবে। আর আজ যখন মানে ভারতের এত নাম গ্লোবালি, মানে হুম ইজিলি রেকগনাইজেবল, আমরা যখন নতুন সার্ভিসে ঢুকেছিলাম তখন মানে স্প্যানিশ স্পিকিং ওয়ার্ল্ডে রীতিমতো ম্যাপ নিয়ে বোঝাতে হতো যে লা ইন্ডিয়া কোথায়। এখন সেটা তো সিচুয়েশন না, এখন সবাই জানে ইন্ডিয়াকে, সবাই ইন্ডিয়ার সাথে রিলেশন রাখতে চায়, ভালো রিলেশন রাখতে চায়। তো ইউ ইউ শুড বি, মানে ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর অল অফ আস। তো সুতরাং আমি তো খুব এনকারেজ করব মেয়েদের, ছেলেদের, সব স্টুডেন্টদের। আর মেয়েরা যেন হুম একদম ডিসকারেজ না হয়, মানে সব জব চ্যালেঞ্জিং, ইটস ইকুয়ালি চ্যালেঞ্জিং, ফরেন সার্ভিস, সিভিল সার্ভিসেস, টিচিং, এভরিথিং ইজ চ্যালেঞ্জিং, ইউ জাস্ট হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ আজকের আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আর Not at আপনি all. My জানেন যে pleasure. সাউথ এশিয়া মনিটর সাউথ এশিয়ার জন্য কিভাবে কাজ করছে, আমি এর সাথে বেশ কয়েক মাস, মানে প্রায় এক বছরই হতে যাচ্ছে যুক্ত। এবং আজকের এই সুযোগ দেওয়ার জন্য আমি সাউথ এশিয়া মনিটরের প্রেসিডেন্ট মিস্টার তরুণ বাসুকে ধন্যবাদ জানাচ্ছি, আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ম্যাম, আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। Thank you. থ্যাংক ইউ। Thank you so much. Thank you for giving me the opportunity. Thank you. থ্যাংক ইউ।